আপনাদের বাড়িতে কখনো কোনো সাপ দেখতেন আপনি? বলে আমাদের বাড়িতে সারাদিন সাপ ঘুরে বেড়াতো। আমি বলছি তার মধ্যে কোনো সাপ মেরে ফেলেছেন? জ্যাস, যেমন বলা তেমনি মানে কান্না। বাড়িতে ঢুকেই বলছি, এবার সব দেখলাম, দেখে বলছি যে আপনি তো মিথ্যা কথা বলেছেন আমাকে। বলছে কেন দিদি, আমরা তো মিথ্যা কথা বলিনি। বলছে আপনার মেয়ে সুসাইড করতে যাচ্ছে, কিন্তু এই বাড়িতে অলরেডি সুসাইড হয়ে গেছে। বলছে দিদি কি করে বুঝলে তুমি? বলছি যে সুসাইড হয়নি। বলে কি আমার দিদি সুসাইড করেছে। এই যে ও এখন বাড়ি ছাড়া, হয়তো একটা বাড়ির মেয়েকেই বিয়ে করেছে, কিন্তু তাও দেখ লোকাল ছাড়া, কিন্তু সেখানেও ভালো নেই, খুব প্যাথেটিক অবস্থা, একবেলা খাওয়া জোটে কি জোটে না এরকম কন্ডিশন। দিয়ে কেউ কর্ণপিচাসিনী সাধনা করে তাহলে কর্ণপিচাসিনী এক নাম্বার হচ্ছে যে পুরুষ তাকে সাধনা করছে তার সঙ্গে তার মানে অ্যাডজাস্টমেন্ট হবে বা শারীরিক সম্বন্ধ হোক, যেটাই হোক, মানে যেটা বলে না মিলন যাই হোক, তো সে কখনোই চাইবে না তোমার সঙ্গে তোমার পরিবার বা তোমার ওয়াইফ। বিশ্বাস করবে না কৌশিক, ঠিক তার পরের দিন থেকে অদ্ভুত ভাবে ওর কি পরিমাণে ইনকাম স্টার্ট হলো। এবার ইনকামটা কি হয়েছে, জামা কাপড় সব খুলে ফেললো, খুলে তোমার ওই যে বডি কোথা থেকে মাংস হয় না, ঠিক ও জোগাড় করে নিয়েছে, সবের মাংস যেটাকে বলা হয়, ও কোথা থেকে জোগাড় করে চালিয়েছে। এই যে চেষ্টাটা তাদের জীবনে যে কত বড় একটা মানে অভিশাপের মতো নেমে আসে, তারা পরবর্তীতে বুঝতে পারে, তাদের কাছে এটা তখন অভিশাপ হয়ে যায়। কর্ণপিশাচিনী সাধনা এই কেকে পডকাস্টে প্রায় 1.5 বছর পর আমাদের সারথী মাতা আমাদের মানে এত সুন্দর করে একটা ঘটনা বলেছেন, মানে শুনতে আপনাকে এই জন্যই জোর করছি যে ভাবতে হবে যে কি বলছেন তিনি, বা ওটাকে ইউটিউবে দেখা, তারপর ফেসবুকে অনেকে অনেক রকমভাবে দেয় যে এই সাধনা বা এই ধরনের সাধনা করলে বা এই ধরনের জিনিসগুলো করলে আপনি কর্ণপিশাচিনী সাধনা সিদ্ধি লাভ করতে পারবে। আবার ধরুন আমরা যে সাপ দেখলেই আগে মারবো, কিন্তু মন্দিরে দেখলে কিন্তু আমরা সাপকে মারি না, রাস্তাঘাটে যখনই দেখি আমরা সাপকে মেরে ফেলি। এটা হচ্ছে আমাদের বিশ্বাস যে রাস্তায় থাকলে আমায় কামড়াবে, মন্দিরে থাকলে কামড়াবে না, কিন্তু যদি আমি মেরে ফেলি আমার যে সন্তানরা যে মারা যেতে পারে না, এটাও কিন্তু কোনো বিশ্বাসের মধ্যেই পড়ে। খুব অবাক লাগছে না বিষয়গুলো, খুব ধোঁয়াশার মধ্যে রয়েছে, তাই না? তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছে যিনি, তার জন্যই কিন্তু আপনারা ক্লিক করেছেন কেকে পডকাস্ট এই এপিসোডে। আর বেশি কথা বাড়াবো না, কারণ আপনি চাই আপনারা শুনুন এই পডকাস্টটা, ঠিক আছে? আর সারথী মাতা যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে সেই নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন, আর ডাইরেক্ট সারথী মাতার কাছে। কেমন আছেন ম্যাম? ভালো আছে। আর আজকে আমাদের প্রথম শুরুতেই কর্ণপিশাচিনী নিয়ে আমরা আলোচনা করব। প্রায় এটা 1.5 বছর পর আমি আবার একজন তান্ত্রিকের কাছ থেকে এই বিষয়টা নিয়ে শুনতে চলেছি। তা আমরা কি মানে সাধনাটা শুনবো না ঘটনা শুনবো? দেখো, সাধনার সঙ্গে ঘটনা, আমি যদি তোমাকে সাধনার প্রসেস বলি, তো অন ক্যামেরায় যারা দেখছে তারা প্রসেস শুনে কি করবে, তাদের কিছু যাবে আসবে না। আমি আজকে যে টপিকটা বলবো সেটা সম্পূর্ণ একটা আলাদা টপিক। কেমন দেখো, কোনো পিছনে দেখবে যে কোনো ইউটিউব বা ফেসবুক বা তুমি সোশ্যাল মিডিয়া খুলে দেবে, এই সম্পর্কে অনেকেই অনেক কিছু বলছে। তো এই যে সাধনাটা, এই সাধনাটা করলে যেরকম অনেক কিছু অ্যাচিভ করা যায়, তো অ্যাচিভ করার পরে একজন সাধকের কি কি হয়, সাধকের সাথে কি কি ঘটে, এটা কিন্তু কেউ জানে না। সাধনা করলে আমাকে বলে দেবে, আমি সবার ভবিষ্যৎ বলে দিতে পারবো, আমি আগামীতে কি হতে চাই সব জানতে পারবো। এটার জন্য অনেক সাধক হোক বা অনেকেই এই সাধনাটা করে। বাট এই সাধনাটা কমপ্লিট হয়ে গেল, আমি সাধনাতে সিদ্ধি লাভ করলাম, আমি অ্যাচিভ করতে পারলাম, এরপরে একজন সাধককে কি কি কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হয় সেটা কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি খুব একটা কাউকে বলতে। কারণ যদিও বলে এমনভাবে আবছা করে বলে না, তো সেটা টোটালি ক্লিয়ার হয় না মানুষের কাছে। তো এটা কি খালি সাধকরাই করতে পারে নাকি যে কোনো মানুষরাও করতে পারে? দেখো, সবসময় যে যারা অরিজিনালি মানে পজিটিভ সাধনা করে, মানে প্রকৃত যারা সাধক হয়, ন্যাচারালি তারা খুব একটা কর্ণপিচাসিনী সাধনা করবে না। কিন্তু আমি ইউটিউবে দেখেছি অনেক সাধারণ মানুষরাও ইউটিউবে অনেকে শোনার পর তারা চেষ্টা করে। এই যে চেষ্টাটা তাদের জীবনে যে কত বড় একটা মানে অভিশাপের মতো নেমে আসে, তারা পরবর্তীতে বুঝতে পারে, তাদের কাছে এটা তখন অভিশাপ হয়ে যায়। যদি বলো কেন, দেখো আমি ডাইরেক্ট ব্যাপারটাতে চলে যাই। আমি যে ঘটনাটা আজকে বলবো, আমার একটা দাদা, মানে সেও অ্যাস্ট্রোলজার কাম তান্ত্রিক, তবে অ্যাস্ট্রোলজিতে তার খুব একটা ন্যাক খুব একটা ছিল না, তন্ত্রটাতে সে খুব বেশি। তখন আজ থেকে ধরে নাও বছর 15 আগের কথা বলছি, তো 15 বছর আগে আমি কিন্তু তখন তন্ত্রটা মানে জাস্ট ইন্টারেস্ট আছে, এটা নিয়ে খুব ভালোবাসি, বাট এতটা প্রপার যে জ্ঞান আমার তখন কিন্তু হয়নি। তো সেই দাদাটা মানে
যেহেতু এই টালিগঞ্জেই থাকে, খুব করে, একজন প্রতিষ্ঠিত ঘরেরই ছেলে, খুব ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলি। তো একদিন আমাকে বলছে যে তোকে এক জায়গায় নিয়ে যাব। যে হ্যাঁ যাব। তো ঘটনার সূত্রে আমাকে নিয়ে যায়। তুমি নিশ্চয়ই শুনেছো বেহালার ওখানে একটা বড় কাছারি বলে জায়গা আছে, খুব ভালো জায়গা। তো বড় কাছারির পরেই ছোট কাছারি আছে। তো একটু খোঁজ খবর নিলে জানতে পারবে আমি কি বলছি। তো তার এই ছোট কাছারির পাশে দেখবে একটা বড় বাইপাস রাস্তা রয়েছে। তার মধ্যেখানে দেখবে একটা শ্মশানকালীর মন্দির রয়েছে, একটা শিব মন্দির রয়েছে। তো ওখানে ও যায়, তো আমাকে নিয়ে গেছে, আমি দেখছি। তো ওই যে ছোট কাছারির মাঠটা দেখবে একদম পুরো ফাঁকা মাঠ, কোনো কিচ্ছু নেই। ঠিক মাঝখানে একটা তাল গাছ দাঁড়িয়ে থাকে, মানে এখনো আছে হয়তো গাছটা, এখন আমি অনেক বছর যাই না, যদিও বা আছে কিনা বলতে পারবো না, কিন্তু তাল গাছ, একটাই তাল গাছ, আর কিচ্ছু নেই। তো আমি যখন গেছি আমার খুব উৎসাহ যে ও কি করে আমি জানবো। ভালো কথা। এবার আমি দেখছি কি ওর, আমি একটু দূরে, ও বলেছে তুই একটু দূরে দাঁড়া, যেহেতু সে আমি একটা মেয়ে, সেই ছেলে বুঝতেই পারছো। তো বলছে তুই একটু দূরে বস। আমি বলছি ঠিক আছে। আমি দূর থেকে দেখছি পুরো জামা কাপড় সব খুলে ফেললো। খুলে তোমার ওই যে বডি কোথার থেকে মাংস হয় না, ঠিক ও জোগাড় করে নিয়েছে, সবের মাংস যেটাকে বলা হয়। ও কোথা থেকে জোগাড় করেছে আমি সেটা বলতে পারবো না, তখন আমার এতটা, এখন যেরকম আমার কাছে অভিজ্ঞতা আছে কিভাবে জোগাড় হয়, কিভাবে কালেক্ট করতে হয়, এগুলো আমি জানি। তখন তো আর আমি এত বুঝতাম না। তো আমি শুধু ওকে একটা প্রশ্ন করেছিলাম এটা কি, তখন শুধু বলেছিল সবের মাংস, আর কিছু বলেনি ও। তারপর আরো কিছু কিছু এগ্রিমেন্টস ছিল, নিয়ে ও যে কলা পাতা হয় না, কলা পাতার উপরেই ভোগটা চড়িয়েছিল। একটাই প্রদীপ জ্বালিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর ওটা অফ নিভিয়ে দেয়, ওটাকেও জ্বালিয়ে রাখে না, মানে কোনো আগুন তার আশেপাশে রাখলো না। তো আমি দূর থেকে না ফলো করছি, কিছু বুঝলাম না, আমি তো দূর থেকে কি বুঝবার বুঝলাম না। চলে এলাম ঘটনার সূত্রে, এরকম 15-16 দিন হওয়ার পর বা 1-1.5 মাস গেল। তো একদিন বলছে চল আমার কাজ হয়ে গেছে। জি হয়ে গেছে, বলছে হ্যাঁ আমার যা পাওয়ার পেয়ে গেছি। বলছি কেন? তো আমার একটা মনে সন্দেহ হলো যে সব কমপ্লিট, আর আসবে না বলে কি না, আর 2-3 বার আসতে হবে। ঠিক আছে, আর 2-3 বার আসবে, তুমি কি করো আমি দেখবো। এবার একদিন আমি দূর থেকে না ফলো করছি, ও তাল গাছটার নিচে বসে কিছু একটা করে। অদ্ভুত মনে হচ্ছে ওর সামনে কেউ বসে আছে, ও যেন কারোর সাথে কথা বলছে। তাই না, দূর থেকে ফলো করি কার সাথে কথা বলে, আমি ভাবলাম কেউ হয়তো আছে। এবার তাল গাছ তো, তাল গাছের নিচে, তাহলে হয়তো কেউ রয়েছে, আমি দেখতে পাচ্ছি না। আমি একটু উকি ঝুঁকি মেরে না দেখলাম, কাউকে দেখতে পাই না। আমি আর কিছু বলিনি প্রথম দিন। পরের দিনও দেখি সেম ঘটনা, ও কারোর সাথে যেন কথা বলছে। সেদিন না উৎসাহের চোটে না নিজেকে কন্ট্রোল করলাম, বলছি কি দাদা একটা কথা বলবো? হ্যাঁ বল। কিন্তু কার সাথে কথা বলো বলো তো? আর 2টো দিন যেতে দে, বুঝতে পারবি। আর ঠিক আছে, কি বুঝবো, দেখা যাক। সেও আমাকে সাসপেন্সে রেখেছে, তো আমি আর কিছু করতে পারছি না। অদ্ভুতভাবে যেদিন উনি লাস্ট বললো যে আমার আর এখানে আসার দরকার হবে না, এমনি যদি মনে হয় কখনো আসবো, আমার কাজ শেষ। তুমি বিশ্বাস করবে না কৌশিক, ঠিক তার পরের দিন থেকে অদ্ভুতভাবে ওর কি পরিমাণে ইনকাম স্টার্ট হলো। এবার ইনকামটা কি হচ্ছে, দেখো আমাদের অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকদের কি করতে হয়, আগে দেখতে হয়, জানতে হয়। অ্যাস্ট্রোলজার কি হচ্ছে, ছক কাটছে, ছক কেটে দেখছে যে কি প্ল্যানেটের অবস্থান বা কি বিদ্যা, বা কোনো তান্ত্রিক সে তার নিজের বিদ্যা। তুমি ওভারঅল তুমি যেখানেই থাকো, সে ইন্ডিয়া থাকো, ইন্ডিয়ার বাইরে থাকো, যে কোনো কান্ট্রিতে থাকো, ওকে শুধু একটা ফোন করতো, বলতো আমার এই প্রবলেম, কি হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কেমন, ও কি করে বলে দিচ্ছে। আমি না অদ্ভুতভাবে কি ব্যাপার, তন্ত্রের প্রতি তখন ভীষণ ইন্টারেস্ট, আমারও এতটা তখন জ্ঞান হয়নি, কি ব্যাপার, আমি না ওকে না দেখছি। এইবার না দেখো, একটা মানুষ যদি হিউজ ইনকাম শুরু করে দেয় না, একদিনে 50,000, 60,000, 1 লাখ টাকার কাছে কোনো ব্যাপারই না। আর সত্যি বলছি টালিগঞ্জ এরিয়াতে, কিন্তু এটা যখন শুরু হলো না, 1-1.5 বছর সব ঠিক, এইবার শুরু হলো মেইন ব্যাপারটা। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি সাধনা করছো, বলছে সময় লাগবে বলবো। তখন ও ক্লিয়ার করলো না, তখন আমি জানতাম না যে ও কর্ণপিচাসিনী সাধনা করেছে, আমি জানতামও না। এবার বছর দেড়েকের পর থেকে দেখি কি ওর ওয়াইফের সাথে বিরাট তুমুল ঝামেলা স্টার্ট হয়ে গেছে। সেই ঝামেলা মানে কি, এমন অবস্থা ডিভোর্সের জায়গা। একটা ছোট্ট 2.5-3 বছর একটা মেয়ে ছিল, তো মেয়েটাকে না প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। মেয়েটাকে নিয়ে ওর ওয়াইফ চলে যায়। এবার যখন মেয়েটাকে নিয়ে চলে যায়, তখন না মানে একটু না মানে ভীষণ ডিপ্রেসড হয়ে গেল। এই যে দেখবে আমাদের টালিগঞ্জ এরিয়াতে যে বারগুলো রয়েছে, দেখবে নিশ্চয়ই জানো জায়গাগুলো, আমি আর বলছি না কোন বেলটাতে আছে, কারণ আমাদের তুমি বেশি না স্প্লানেট জোনে গেলে প্রচুর দেখবে। তো ওই বেল্টে যতগুলো বার আছে মোটামুটি সব বার ওর পরিচিত হয়ে গেল। ওই তখন বাড়ির সাথে যাওয়া আসা, টাকা ওড়ানো, এইসব স্টার্ট হলো। আর একবার মদ আর মেয়ের নেশায় যদি পড়ে যায়, তো আমি একদিন না পেরে বললাম দাদা তুমি এগুলো কি করছো? বলে কি করব বল, আমার আর কি আছে, বউ চলে গেছে, মেয়ে চলে গেছে, আমি কিনে থাকবো। এই শুরু হলো অধঃপতন, বাড়িতে ভীষণ ঝামেলা। তখন আমার না খুব খারাপ লাগলো যে এই মেয়ে মানুষটা এত ভালো পজিশনে ছিল, এত একটা বিরাট জায়গায় ছিল, এরকম অবস্থা।
তো মানে এক ডাকে সেই সময় মানে দাদাটার নাম জয়ন্ত ছিল, পার্সোনাল ম্যাটারের জন্য যেহেতু টাউলিগঞ্জেরই ছেলে আমি বলবো না কারণ সবাই বুঝে যাবে। তো এক ডাকে চিন্তা মানে এতটাই নাম ডাক হয়ে গেছে, সেই মানুষটার এত অধপতন আমার না মন থেকে চাইলো না, আমি মেশা বন্ধ করলাম, মানে আসা যাওয়াটা কমিয়ে দিলাম, মানে একদম নেই বললেই চলে। তো বছর দেড়েক পরে হঠাৎ করে রাত তখন প্রায় 1:30-2 বাজে, ওনার বাবার আমার কাছে ফোন আসে যে রাখি খুব অদ্ভুতভাবে না খুব পাগলামি করছে। আমি যে কেন কি হয়েছে? বলছে যে দেখ এরকম 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 ব্যাপার, একটু তোরা আয় না। তো যথারীতি আমি তার পরের দিন যাই, গিয়ে দেখি না ওর মধ্যে পাগল যেরকম পাগলামি করে না ওরকম পাগলামি করছে, নিজের চুল ছিঁড়ছে, চোখ টোকগুলো লাল, মুখ টোকে চল টল করে ভেঙে মানে স্বাস্থ্য মানে কাটটা কাটা মানে বোঝো না, যখন ইনকাম করেছে নিজের মন্দ করে চলে যাচ্ছে এরকম যে আমি বিভৎস দেখে না থতমত খেয়ে গেছে। আমি বলছি তাহলে এনার গুরুদেব বা কাউকে কন্ট্যাক্ট করো। তখন বলছে ঠিক আছে। তো ওই দাদাটার গুরুদেব ছিল আসামের একজন, কারণ ঘটনা সূত্রে তার বাবা আসামে চাকরি করতো, তো আসামের লিঙ্ক ছিল। তো যথারীতি ওনার গুরুদেবকে খবর দেওয়া হয়, তো ওনারা আসে, এসে সব ঘটনা শোনে। তারপরে কি কি হয় আমি জানি না, তো কিছুটা স্বাভাবিক হয়। তো তারপরে কি হয়, এমন কিছু ঘটনা ঘটে ছেলেটিকে ঘর থেকে বেরিয়ে চলে যেতে হয়, মানে জয়ন্তদাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, মানে এত বাজে কন্ডিশন হয়ে যায়। তো তখন কি হয়, এই যে বেরিয়ে গেল তার আগে একটা বাড়ির একটা মেয়ের প্রেমে পড়ে গেল। আর বাড়ির মেয়েদের তো জানোই টাকা ছাড়া কিছু বোঝে না। এবার এদিকে তো ওর ইনকাম সোর্স কমছে, ও পাগলামি করছে। তো মেয়েটা মোটামুটি 6-7 মাস থেকে যা নেওয়ার গুছিয়ে নিয়ে ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দিয়েছে না রীতিমতো উন্মাদ পাগল। তখন আমি বুঝতে পারছি না কি বিষয়, তো ওটা রীতিমতো আরও একটি তারপরের কি হলো, আরও একটি বাইরের মেয়ের সাথে পরিচিত হলো। তো তাকে বিয়ে করে বাইরে চলে যায়। তো সে আছে বারাসাতির ওই সাইডের একটা জায়গাতে। তো ঘটনা সূত্রে একটা অনুষ্ঠান আমি তার বাড়িতে যাই। তো ঘটনা সূত্রে সেই যে মানে ওনার গুরুদেব ওনাকে ভালো করেছিল সে তখন আসে। তখন আমি তাকে কিউরিসিটি একটা ছিল যে কি এমন হলো এরকম হয়ে গেল, কারণ আমি তখন তো আপনি শুরুটা মানে দেখেছি, তখন আপনি সাধারণ লাইনে ছিলেন? ছিলাম কিন্তু এত মানে অভিজ্ঞতা আমার তখন ছিল না, মানে শুরু হয়েছে। তো আমি না পেরে ওনার যে গুরুদেব ছিল যেহেতু আসামের লোক ছিল, তো আমার সাথে একটু অ্যাডজাস্ট হয়ে গেছে, আর ভাগ্যক্রমে দেখাও হয়ে গেছে। তো আমি তার সাথে বসলাম যে দাদা মানে দাদার কি এক্স্যাক্টলি হয়েছিল। তখন সে আমাকে বলল ও করছিল কর্ণপিশাচিনী সাধনা। যদি কেউ কর্ণপিশাচিনী সাধনা করে তাহলে কর্ণপিশাচিনী 1 নাম্বার হচ্ছে যে পুরুষ তাকে সাধনা করছে তার সঙ্গে তার মানে অ্যাডজাস্টমেন্ট হবে বা শারীরিক সম্বন্ধ হোক যেটাই হোক, মানে যেটা বলে না মিলন যাই হোক, তো সে কখনোই চাইবে না তোমার সঙ্গে তোমার পরিবার বা তোমার ওয়াইফ থাকুক। আর যদি তুমি বাই চান্স থাকতে যাও তোমার পরিবারকে তছনছ করে দেবে। আর ওই দাদাটা সাধনা করার পর ওই ভুলটাই করেছিল, কারণ সাধনা মানে এই কর্ণপিশাচিনী সাধনা সেই সব সাধক বা তান্ত্রিকরা করে যারা গৃহ ছাড়া, গৃহ নেই, ক্লিয়ারলি বলতে পারো। আর দাদা তো গৃহের মধ্যে রয়েছে, এবার যখন গৃহের মধ্যে রয়েছে তো পুরো নেগেটিভ প্রভাবটা চলে এলো, পুরো গৃহ তছনছ করে দিল। তো আমি বললাম তাহলে এটার কি উপায়? বলে এর কোনো উপায় নেই, ও কোনোদিন গৃহস্থে আর থাকতে পারবে না। আমি যেটুকু সম্ভব ওর থেকে ডিটাচ করেছি, কিন্তু ও পেছন কোনোদিনই ছাড়বে না। কারণ কর্ণপিশাচিনী সাধনা একবার যে সিদ্ধি লাভ করে, ও যেমন তোমাকে সামনের লোককে দেখে বলে দিচ্ছে, ও তোমার ধারে কাছে কাউকে আসতেও দেবে না। আমি বলছি তাহলে এর পরিণতি কি হবে? পরিণতি এই যে ও এখন বাড়ি ছাড়া, হয়তো একটা বাড়ির মেয়েকেই বিয়ে করেছে কিন্তু তাও দেখ লোকাল ছাড়া, কিন্তু সেখানেও ভালো নেই, খুব প্যাথেটিক অবস্থা, একবেলা খাওয়া জোটে কি জোটে না এরকম কন্ডিশন দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কর্ণপিশাচিনী সাধনা করার নিটফল, ব্যাক সাইড এফেক্ট বলতে পারো। সবকিছু হারাতে হবে। এক কর্ণপিশাচিনী সাধনা করলে তোমাকে এরকম সংসার কোনো থেকে লোক সব দেখেছেন এখন বর্তমানে আছে কেউ? দেখো অনেকে বলে আমি সাধনা করেছি আমি সিদ্ধিপ্রাপ্ত, তবে আমি তাদের চেহারা দেখে মনে হয় না, কারণ আমার যেহেতু পার্সোনাল অভিজ্ঞতাটা আছে যে তাদের কাছে কর্ণপিশাচিনী আছে, সেটা আমি বিশ্বাস করতে পারলাম না। কারণ কর্ণপিশাচিনী যদি তুমি সাধনা করো তুমি গৃহস্থ থাকতেই পারবে না, ও দেবেই না থাকতে। কারণ ও তোমাকে তখন যেটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে শারীরিক সম্বন্ধ তৈরি হয়ে যায় না, ওই জায়গাটাকেও নিতে চায় এবং নিতে চায় না, মানে ঘটনাটা ঘটায়ও। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি করে সংসারে থাকবে? ও তো তোমাকে কাউকে সাথে মানে ও কোনো মেয়ের টাচই তোমাকে দিতে দেবে না বলিতে, ও কোনো আশেপাশে না কোনো মহিলাকে তোমার আশেপাশে ওর ঘেঁচতে দেবে না, দেবেই না, এটাও রুল। আর একটা জিনিস যেটা আমি অফ দ্য ক্যামেরা আলোচনা করছিলাম, বেহালাতে নতুন একটা চেম্বার খুলছে মায়ের আশীর্বাদে, তো ওটার ব্যাপারে যদি একটু ছোট করে বলেন।
দেখো তোমাদের আশীর্বাদ বলো, তোমাদের আমাদের আশীর্বাদ ভালোবাসা নেই, বলো, কেকে তোমাদের পডকাস্ট না খালি। ভালোবাসা বলো, একদম। তো একটা মানে সিচুয়েশন এমন এসেছে যে আমাকে বাধ্যতামূলক বেহালাতে আসতে হচ্ছে। কোন খানটা একটু যদি স্পেসিফিকলি দর্শকদের জন্য বলে দেন। বেসিক্যালি হচ্ছে পণ্যশ্রী ক্লাব, হ্যাঁ, একদম তার লাগোয়াই বাড়ি। ওকে। আর নাম্বার তো চেঞ্জ হবে না? একদম নাম্বার সেমই আছে। নাম্বার ওখানে সেমই যে আছে। যাবে, ধরো যারা বেহালা বা যাদবপুর বা বাঘাযতীন দিন এসব কি জায়গা ঠিক থেকে হয়েছে যাচ্ছে, এখানে কোনো? হ্যাঁ ডিসেম্বর থেকে স্টার্ট করবো। মানে দিন কোন না দিন? দিনটা এখনো এক্সাক্ট ফাইনাল হয়নি, তবে Okay. ডিসেম্বর থেকে স্টার্ট করবো, এটা চলছে। ভালো হলো একটা। আর আমাদের এরপর কি শুনতে চলেছে আপনার কাছ থেকে? তো এখন যেটা আমি তোমাকে বলবো কৌশিক, এটা হচ্ছে আমাদের যে গুমাবিরার জায়গাটা ওখানে। তো এটা হচ্ছে সাপের ওপরে, মানে একটা সাপের অভিশাপ বা একটা সাপ হত্যা করার ফল কি হতে পারে। তো আমার কাছে কেসটা ধরে নাও মাস তিনেক, 3.5 মাস কি 3.5 মাস আগেই এসেছে। তো ভদ্রমহিলা এসেছেন, পুরো বিধবা মহিলা, একদম রোগা টিমটিমে শরীর, মানে গায়ে কিছু নেই, কটা হাড় ছাড়া কিছু নেই, দেখে তো মনে হচ্ছে যেন সেই অপুষ্টির রোগী বোঝা যাচ্ছে। তো আমি না চুপ করে বসে রয়েছি, এবার আমি বলছি কি বলবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে না মুখের দিকে তাকিয়ে রয়েছি। তো আমি বলছি যে কি হয়েছে। তো বলছে যে আমার তো সব চলে গেল, একটু গ্রাম্য ভাষায়, আমি এখন কি করব, অনেক তান্ত্রিক দেখাইছি, সবাই আমায় ঠকায় টাকা নিয়ে নিচ্ছে, এখন আমি ভিখারি। আমি বলছি তাহলে আমি কি করব, কি হয়েছে। বলছে তুমি দেখো। উনি আবার দেখে গেছে, আমি কাউকে কিছু, কেউ আমাকে এসে কিছু বলে না, আমি দেখেই বলে দিই, তুমি আমারে দেখে বলো। এবার আমি বলছি বয়স্ক মানুষ, আমি বলছি না তো ডেট অফ বার্থ আমি থাকাটা খুব একটা স্বাভাবিক নয়। তাই আমি বললাম আপনার তো জন্ম তারিখ টারিখ কিছু জানা নেই। বলে হ্যাঁ আমাদের কি আর ওগুলো থাকে, মা বলেই সম্বোধন করেছে, মিথ্যা কথা বলবো না, তুমি দেখো। আমি বললাম ঠিক আছে আমি দেখছি। তো একটা ছকে, মানে দেখো আমাদের তো তৎকাল একটা বিচার আছে, যেহেতু আমার ডেট অফ বার্থ টাইম নেই, আমাদের তৎকাল বা সামনে দেখে কিছু বুঝতে হয়। তো প্রপার ওনাকে দেখে বুঝতে পারছি ওনার বাড়িতে কিছু একটা নেগেটিভিটির ছায়া রয়েছে। বাট নেগেটিভিটিটা শুধু নেগেটিভ না, মানে খুব উগ্র এবং বিবৃত, মানে এতটাই উগ্র, মানে উগ্রতা দেখা যাচ্ছে না, মানে উগ্রটার জন্য না, মানে একটা মানে যে মানুষের মধ্যে যখন নেগেটিভিটি খুব হাই লেভেল হয়ে যায় না, তার চোখ মুখ ফেস না একদম অন্যরকম হয়ে যায়। তো ভালো কথা, ছকে দেখলাম মানে বা ওনার বডি ভাবছে যে সার্প বা সব সাপের একটা বেনিফিট কিছু একটা আছে। আমি বললাম যে আপনাদের বাড়িতে কখনো কোনো সাপ দেখতেন আপনি। বলে আমাদের বাড়িতে সারাদিন সাপ ঘুরে বেড়াতো। আমার হচ্ছে তার মধ্যে কোনো সাপ মেরে ফেলেছেন। জ্যাস, যেমন বলা তেমনি মানে কান্না স্টার্ট। বলে আর বলো না, ওদের বাড়ির ঠিক ঈশান কোণটাতে ওই শিবলিঙ্গ এবং তার পাশে একটা ছোট্ট মনসার বেদি ছিল, বুঝতে পারলাম। তো ওখানে দুধ কলাটা দিত। তো যে বাড়ির ছোট ছেলেটা ঘটনার সূত্রে হোক বা যে কোনো কারণে পুজোর সময় একটা সাপ ঢুকে যায়। তো এবার ভয়ে হোক যাই হোক ওই সাপটাকে না ঠাকুর ঘরের মধ্যেই মেরে ফেলে পিটিয়ে, ভয়ের চোটে। এবার যথারীতি আশেপাশের লোক বারণ করেছে, কারোর কথা শোনেনি। এবং তারপর তার আগে পর্যন্ত বাড়িটা খুব হাসি খুশি, মানে একটা বলে না খুব আনন্দ বাড়ি, হেলদি ফ্যামিলি ছিল। তারপর থেকে শুরু হলে প্রবলেম, বাড়িটার মধ্যে হঠাৎ করে না অশান্তির পরিমাণ বাড়তে শুরু করলো। এত বাড়লো, ছেলের যে বাড়ির বড় ছেলে, মানে ড্রাইভিং হয় না যে দেখবে অনেকে গাড়ি চালায়, তো উনি ছেলেটা হচ্ছে গাড়ি চালাতো। তো গাড়ি চালাতে গিয়ে সাপ দেখে গাড়ি ব্রেক করতে গেছে, গাড়ি তো ব্রেক করেছে, সাপ খুঁজে পায়নি, কিন্তু সাপ কি করে চাকা দিয়ে বেয়ে উঠে গেছে জানি না, কিন্তু যখন ড্রাইভারের সিটে বসেছিল ওখানেই সবুজ মেরেছে পায়। হ্যাঁ হ্যাঁ একদম। ও সাপ দেখে, মানে রাস্তায় সাপ দেখে ব্রেক মেরেছে, তো সাপ রাস্তায় থাকবে বা চাকার তলায় চলে যাবে, সেটা হয়নি। কিভাবে সাপ উঠে গেছে কেউ জানে না, কিন্তু সাপটা পায়ে ছোবল মেরেছে এবং পাশে যে খালাসি ছিল সে লাফ মেরে নেমে গেছে, কিন্তু অদ্ভুতভাবে তাকে হসপিটাল অব্দি নিয়ে যাওয়া যায়নি, ওখানেই ডেথ। এরকম অবস্থা, প্রথম সন্তান এইভাবে মারা গেল। তো যাই হোক বাড়িতে এই সন্তানটাই ছোটবেলায় মেরেছিল না, ছোট ছেলে মেরেছে ওই বাড়ি। ছোট ছেলে, এটা বড় সন্তান? এটা বড় ছেলে বাড়ি, মানে ওনার 3 সন্তান। ঠিক আছে, ছোট ছেলে সাপটা পুজোর সময় মানে ঘরে মা পুজো দিচ্ছিল সেই পরিবেশে মেরে ফেলেছে। তবে এটা কয়েক বছর আগের ঘটনা। হ্যাঁ না, এই যে ঘটনা কেসটা আমার কাছে 3 বছর আগে 3 মাস আগে ভদ্রমহিলা এসছে, বাট ওই যে ছেলেটা সাপটা মেরেছে ধরে নাও তাও 7-8 বছর আগে। ওকে। তো ছেলেটা বড় ছেলেকে যখন সাপে কাটলো, ওই মানে সাপ মারার ঠিক 1 বছরের মাথায়, 1 বছর শুধু বাড়িতে অশান্তি ঝামেলা অর্থহানি, মানে ধার দেনা এইসব হয়ে গেছে। ঠিক 1 বছরের মাথাতে গিয়ে সবল মারলো সাপটা, মানে কামড়ে মারা গেল। তো যথারীতি একটা বাড়ির যদি প্রথম বড় সন্তান মারা যায় তো স্বাভাবিক, আর যার মানে জলজান্ত ছেলে মারা যায় সেই একমাত্র জানবে এর কি মর্ম, বলতে পারলাম। তো সে ভীষণ দুঃখী হয়ে গেছে।
ঠিক ঘটনা সূত্রে 6 মাসের মাথায় বাড়ির পাশ থেকে যাচ্ছে, ঠিক আছে, তখন কটা বাজে, 4:30 কি 5টা, যেটা আমাকে উনি বললো। ঠিক সেই সময় আবার ঠিক সাপে মেজো ছেলেকে কামড় দেয়। হসপিটালে নিয়ে যাওয়া হয়, তো যথারীতি বেঁচে ফেরত আসে। বাড়িতে ফেরার পরে ছেলেটা শুধু ঝিমায়। ডাক্তার তো দেখে নিয়েছে, বিষ কেটে গেছে। কি ব্যাপার, কি হয়েছে তোর? বলে আমার কিছু ভালো লাগে না। ও শুধু ফাঁকায় বসে থাকে, মানে ও কারোর সাথে কথা বলতে চাইছে না, শুধু মুখ চোখগুলো না কালছিটে পড়ে যাচ্ছে ওর। ঠিক 6 মাস পরে আবার সারা গায়ে পেন ওঠে, ডাক্তারখানায় নিয়ে যায়, বলে বিষের প্রভাব। মানে এই যে 6 মাস আগে কামড়েছে, ডাক্তার চিকিৎসা করেছে, অথচ দেখবে মানে এগুলোকে কি মানে সাপ বলে তোমাদের, চন্দ্রবোরা না কি একটা সাপ বলে, এই জাতীয় সাপ কামড়ালে কিন্তু এই প্রবলেমটা হয়। এদের বিষ কখনো পুরোটা নামে না, ওটা আবার আস্তে আস্তে 16 পর্যন্ত স্টার্ট হয়। ঠিক সেই প্রবলেমটা ওই ছেলেটির হয়। মানে ও 6টা মাস যে বাঁচলো, খুব প্যাথেটিক ভাবে বাঁচলো, ফেরত আসলো না আর। ওইবার হসপিটালে ভর্তি হলো আর ফেরত এলো না। তো একটা বাড়ি প্রথম বড় ছেলে মারা গেল, মেজো ছেলে মারা গেল। এবার এর মা তো ভয় কাঁপছে, এবার তো বুঝতে পেরেছে তোকে বারণ করেছিলাম, এই নিয়ে খুব অশান্তি হয়েছে। ছোট ছেলে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ভাইয়ের কাজ কমপ্লিট হওয়ার আগেই 1 সপ্তাহ মতো রেগে মেগে চলে গেছে। আমার সাপ মরার জন্য এগুলো হয়েছে। চলে গেছে বাইরের কাজে, যেখানে গেছে সেখানে যে কিচেন হয় না, কিচেনে সাপ ছিল, বাসন মাজতে গেছে, হাতের এখানে ছেবল মেরেছে। মানে 3 ছেলেই সাপের কামড়ে মানে মৃত্যু হলো, মানে প্রত্যেকে অপঘাতে মৃত্যু। এবার মানে বয়স্ক মানুষটা না আধ পাগল টাইপসের হয়ে গেছে। মানে এই যে পরপর 3 ছেলের মৃত্যু, ওনার হাজবেন্ড আর নিতে পারেনি, ওনার হাজবেন্ডও মারা যায় 6 মাসের মাথায়। তো ভদ্রমহিলা ওই পুরো বাড়িটা একা মাত্র বেঁচে আছে। এবার বাড়িটা বিক্রি করতে চাইছে, সবাই তো জানে আশেপাশে, কেউ আর বাড়ি কিনছে না, স্বাভাবিক, বলছে না ওই বাড়ি কিনবো না, ওই বাড়িতে কিছু প্রবলেম আছে। কারণ ওই বাড়ি দেখো, একটা কোইন্সিডেন্ট হতে পারে, দুটো হতে পারে, কিন্তু পরপর কিন্তু এটা ঠিক স্বাভাবিক নয়। তো আমি এই ঘটনাটা শুনে আমার নিজেরই খুব এত খারাপ লাগলো। আমি তখন বললাম যে তোমার জন্য কি করতে পারি? তোমার যে তুমি আমার একটু দেখো, বাঁচাও। বলছি দেখো তোমার যা সমস্যা আমি বুঝলাম, তোমাকে তোমার বাড়িতে আমাকে দেখাতে হবে, নাহলে আমি কিছু করতে পারবো না। বলে তাহলে চলো। এবার আমাকে বলছে তুমি বাড়িতে গেলে কত নাও? এবার আমি ওনার কন্ডিশন দেখে কি বলবো আমি নিজে আর বুঝতে পারছি না। মানে এতটাই দুর্দশা অবস্থা হয়ে গেছে। তবে একটা বাড়িতে ইনকাম সোর্সের একটা দরকার। ওই বয়সে তো উনি কোনো কাজ করতে পারছেন না, যে যা দেয় এদিক ওদিকে কোনো আত্মীয় কিছু দেখো, 1 দিন 2 দিন আত্মীয় স্বজন আশেপাশের লোকজন দেখে, 3-4 দিন 5 দিন 10 দিন, তারপরে কিন্তু আর দেখে না। তো আর্থিক অবস্থাও খারাপ, চেহারার ওই অবস্থা। আমি তখন ঠিক আছে আমাকে যা হোক দিয়ে আমি আগে দেখবো, কারণ আমার মাথায় তো ক্যালকুলেশন চলছে যে কি এমন ঘটনা ঘটেছে যে একই বাড়িতে 3 জন পুত্র সন্তান 3 জনেই মারা গেল। মানে বাড়িতে মহিলা ছাড়া কেউ নেই। আমিও কিউরিসিটি যাই, বাড়িতে যাই। তো বাড়িতে যাওয়ার পরে যে অভিজ্ঞতা, আমি যে বাড়িতে যখন ঢুকছি না, আমার সারা গায়ে না ভার হয়ে গেছে। আমি না অদ্ভুতভাবে না দাঁড়িয়ে গেছি যে এই কিরকম, মানে এই যে ফিলিংসগুলো না সচরাচর সব জায়গায় হয় না। এবার আমি যে ফিলিংসটা পাচ্ছি না, এটা নেগেটিভ এনার্জির না। ওনাকে দেখে তো আমি নেগেটিভ এনার্জি ভেবেছি, কিন্তু যখন আমি ঢুকছি দেখছি এনার্জি নেগেটিভ না, এনার্জির মধ্যে পজিটিভ ব্যাপারটা আছে। পজিটিভ এনার্জি এত উগ্র, তার মানে ডেফিনেটলি কোনো গন্ডগোল আছে। কথাটা মানে বোঝাতে পারলাম? কারণ পজিটিভ এনার্জি যদি উগ্র হয়ে, দেখো আমি বলছি না যে দেবতা ওই বাড়িতে চলে এসছে বা সেরকম নয়। দেখো যদি কোনো মানুষ মারা যায়, দেখবে মানুষের মধ্যে ভালো মন্দ আছে, তো এনার্জির মধ্যে পজিটিভ নেগেটিভ আছে। তো আমি যখন ঢুকছি বাড়িতে না, আমি শুধু চতুর্দিকে তাকাচ্ছি, কারণ আমার মাথায় তো রয়েছে সাপের উৎপাত ডেফিনেটলি এখানে আছে। আমি বাড়িতে ঢুকতেই দেখছি একটা সাপের খোলস পড়ে রয়েছে। আমি বলছি সাপের খোলস? বলে যে আমার 3 ছেলে মারা যাওয়ার পর থেকে একটাই সাপ ঘোরে মাঝে মাঝে বাড়িটাতে। তখন আমি বুঝলাম একজনকে মারা হয়েছে আর একজন বেঁচে আছে। তো আমি তখন ভাবছি যদি সাপটাকে দেখতে পারতাম খুব ভালো হতো। বুঝলাম না, একজন মারা গেছে, মানে দুটো সাপ ছিল, একটা সাপ মেরে ফেলেছে আর একটা সাপ তো বেঁচে আছে এখনো। মানে দেখবে যেসব বাড়িতে সাপ থাকে না, মানে যেটাকে বাস্তু সাপ বলা হয় বা বাস্তুর জন্যে সাপ বলা হয়, তো এরা জোড়াতেই থাকে, কিন্তু এদের কোনোভাবে যদি জোড়া ভেঙে যায় না, তো সেই বাড়িতে অধঃপতন আসতে বাধ্য। তো আমি তখন না মনে মনে ভাবছি ঘটনা ঝগড়া কি হলো জানি না, ভদ্রমহিলা বলছে ওই দেখো ওই আরেকটা সাপ এসছে। মানে আমার ঘরে তো আর আসিনি, ওর সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি দূর থেকে দেখলাম। তো জানি না কি মনে হলো, আমি দেখো অনেকে এটা গ্যাজা খুঁড়ে কথা বলবে বা বলবে ওই বানিয়ে বানিয়ে এপিসোডে গিয়ে বলছে, বা বলো না মানে মানুষে
পেছন দিক থেকে হোক বা সামনের দিক থেকে হোক, কুসংস্কার হোক, এগুলো বলে। তো আমি মনে মনে ভাবছিলাম সাপটা যদি দাঁড়াতো তাহলে আমি ওকে ভালো করে না দেখতাম। কি জানি ও শুনলো নাকি কোইন্সিডেন্ট না আমার ভাবনা, সাপটা সত্যি ওখানে কিছুক্ষণের জন্য ওয়েট করলো, স্টেবলও বসে গেল। মানে ও তো আর বসেনি, ও বেঁকে ওইভাবেই দাঁড়ালো, তারপরে ননস্টপ বেরিয়ে গেল। তো আমি ওনাকে দেখে বললাম, দেখুন এই বাড়ি বিক্রি হবে বলে আমার মনে হয় না, আমি চেষ্টা করব, আপনার যদি লাভ ভালো হয় বিক্রি হয়ে যাবে, তবে এই বাড়িতে আর কখনো থাকবেন না আপনি। বলছে আমি কোথায় যাবো? বলছে কোনো আশ্রম বা কিছুতে চলে যান, তারপরে দেখছি। বলছে আমাকে তো কেউ নেবে না। আমি বললাম ঠিক আছে, আমি কথা বলে দিচ্ছি। তো আমার পরিচিত এক আশ্রমের সাথে আমি কথা বলে দিই, তো ভদ্রমহিলা সেই আশ্রমেই আছে। তারপরে আমি সেই আশ্রমের সাথে কথা বলে সেই বাড়িটার ব্যবস্থা করে বিক্রি করা, এবং ওই বাড়িতে কিছুটা অংশ কেটে, যেহেতু ওদের নিজস্ব ভুলের জন্য মন্দিরের জন্য আমি আলাদা করে প্যাসেজ জায়গা দিয়ে দিই, যে এই জায়গাটায় আপনারা মন্দির প্রতিষ্ঠা করুন, নলে এই ঘটনার জন্য কিন্তু আশেপাশের পারিপার্শ্বিক যারা রয়েছে তারা ফেস করবেন। এই কথা শুনে না আশেপাশের লোকজন একটু ভয় পেয়ে যায়। তো তারা দেন ওখানে একটা ছোট্ট মন্দির মতো করে দেয়, এখন সেই জায়গাটায় পুজো হচ্ছে। আর বাদ বাকি পোর্শনটা এখন বিক্রি হয়ে গেছে। মানে ওখানে ধরে না ওই হাফ কাটা পৌনে 1 কাটা মতো জায়গা মন্দিরের জন্য দান করে দেওয়া হয়েছে। 4.5, হ্যাঁ 4.5 কাটার উপরে জায়গা ছিল, মানে ওটা বাদ দিয়ে বাদ বাকি জায়গাটা কি বিক্রি করা মন্দির হয়েছে। হয়েছে? মনসা মন্দির হয়েছে, এবং পাশে সেই শিবলিঙ্গটাকেই রাখা হয়েছে। এটা গুমার কোন জায়গাটা? এটা গোমার স্টেশন থেকে, ওখান থেকে অটো ছাড়ে। পারফেক্ট লোকেশনটা আমি বলবো না, কারণ আছে। তো কি বলুন তো, মানে গুমার একটু গ্রামে একটু ভেতর দিকে। ওখান থেকে টোটো করে 10 মিনিট যে লাগে, বেশি দূর না। না আমার মামা বাড়ি তো, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা। তো আমরা একেবারে শেষের দিকে আছি ম্যাম, তো লাস্টে আপনার কাছ থেকে কি পাবো? দেখো, আমি লাস্টে এমন একটা আমার মানে ক্লায়েন্ট বা বলো বা একটা বাস্তু, মানে আমার একটা ক্লায়েন্ট এসেছিল, তার বাড়ির বাস্তুর কন্ডিশনে সেই বাড়ির 2 মেয়ের মধ্যে 1 মেয়ে অলরেডি আত্মহত্যা করেছে, আর 1 মেয়ে আত্মহত্যা করার পজিশনে রয়েছে, এরকম অবস্থা আমার কাছে আসে। তো একটা বাড়ির বাস্তুর নেগেটিভিটি কতটা নেগেটিভ রেজাল্ট দিতে পারে, একটা সন্তানের জন্য কতটা নেগেটিভ হতে পারে, যে সন্তানটা বাধ্যতামূলক আত্মহত্যা করে নিচ্ছে, সেই পজিশনে নিয়ে চলে যেতে পারে। আমি তার সেই যে এটা আমি আজকে সেটা বলবো। ধরো কেসটা আমার কাছে এসছে প্রায় 6-7 মাস আগের ঘটনা বলছি। আমাদের বেহালা নিশ্চয়ই চেনো, বেহালা ঠাকুর পুকুরের ঘটনা। বাবা মায়ের পয়সা আছে, মিথ্যা কথা বলবো না। তো বাবা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়, যথেষ্ট পয়সা আছে। তো পারিবারিক সূত্রে কোনো প্রবলেম হোক বা যাই হোক, দেশের বাড়ি থেকে এরা ঠাকুর পুকুরে ওখানে এসে বাড়ি করে। বাড়িটা আমি যখন দেখতে যাই না, মানে তুমি বলবে যে ঠাকুর পুকুরের মতো জায়গায়, হয়তো ঠাকুর পুকুর থেকে একটু, একদম ঠাকুর পুকুরের মিডিল পোর্শন নয়, একটু ব্যাক, মানে তাহলে খুব ব্যাক তাও না, মানে স্ট্যান্ডার্ড। তো ওখানে মিনিমাম 1.5 বিঘা 2 বিঘার উপরে বাড়িটা, মানে বাড়িটা এত বড় বাড়ি। তো আমি প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা যে বাড়িটা এত বড়। প্রথমে ভেবেছি পাশে যে পুকুরটা ওদের নয়, হয়তো আউট অফ হয় না যে, তো পুকুরটা মিনিমাম 1 বিঘের উপরে আছে, এত বড় পুকুর। তা আমি প্রথমে বলছি যে এই পুকুরটা কেন। তো বাড়িটাতে আমি যখন ঢুকছি, আমি গাড়িটা পাশে রেখে আমি ঢুকছি, আমি প্রথমে অনেক বড় গ্রাউন্ড দেখেছি। আমি দেখে ভাবলাম ওটা তো হবে না, বাড়িটা ধরে নাও 1.5 থেকে 2 কাটার মধ্যে বাড়িটা করা, আর বাদ বাকিটা ফাঁকা জায়গা আছে। তা আমি বললাম যে আপনার বাড়িটা দেখান। তখন বলছে দিদি ওই দিকে দেখো, ওই যে দূরে নারকেল গাছ কলা গাছ দিয়ে দেখছো, ওইখান থেকে সীমানা শুরু, ওই পুকুর ছাড়িয়ে আমার জায়গা। আমি আবার একটু মানে বলে না থতমত খেয়ে গেছি যে এত বড় বাড়ি ঠাকুর পুকুর মতো এরিয়াতে। আমি আর কিছু বললাম যে ভালো। এবার আমি কম্পাস ফেলে দেখলাম, তো দেখছি বাড়িটার প্রথম অধ্যায়, মানে বাড়িটার দক্ষিণ দিকে ওই পুকুরটা, বাড়িটার পূর্ব মানে ঈশান কোণে ওদের পুরনো একটা বাইরে, মানে যেটা আগের কালে লোকে কি হতো না, বাইরের দিকটায় পায়খানা বাথরুম করতো, কারণ বাড়িটা বেশ পুরনো, এবং সেই পায়খানা বাথরুমের পাশে একটা টাওয়ার আছে। বাড়িটা দেখে না আমি ঘরের মধ্যে গিয়ে চুপ করে বসে রয়েছে, আর কিছু বলছি না। বলছি দিদি কিছু বলো। তো বলছে আমি কি বলবো, তো আমাকে একটা সিম্পল কথা বলো, তোমরা আমার কাছে গেছিলে কেন? তখন বাড়ির যে ভদ্রলোক আর ভদ্র বলছে দিদি আমি তো মানে আমাকে দিদি বলেনি, মিথ্যা কথা বলবো না, আমাকে মোনা বলতো, আমি কারণ বারণ করেছিলাম, কারণ যথেষ্ট বয়স্ক। তো ওনার মেয়ে আমাকে দিদি বলতো, বলছে দিদি তুমি তো সবটাই জানো। আমি বলছি হ্যাঁ, তোমরা প্রথম আমার কাছে, উনি আমার কাছে গেছিল হচ্ছে মেয়ে কারো প্রেমে পড়েছে, কিন্তু ছেলেটা অকথ্য খারাপ ব্যবহার করে মেয়েটির সাথে, 12 বছরের রিলেশন, এখন বিয়ে করবে না বলে দিয়েছে, আর মেয়েটি এটা কিছুতেই মানতে পারছে না। ঠিক আছে, যেটা হয় স্বাভাবিকভাবে একটা 12 বছরের রিলেশনশিপ, তখন মেয়েটা না সুসাইড করতে যাচ্ছে বারবার করে। তো সেই কন্ডিশনে থাকাকালীন ও আমার কাছে নিয়ে গেছে যে কিছু করেছে কিনা।
তো আমি যথারীতি গাইডলাইন্স দিয়েছি, দেওয়ার পরে বলেছিলাম বাড়িতে সমস্যা, বাড়িটা দেখবো। তো সেই কারণে আমি বাড়িটা দেখতে গেছি। বাড়ি দেখতে গিয়ে তো আমার মাথা পুরো ঘুরে গেছে। আমি বাড়িতে ঢুকেই বলছি, এবার সব দেখলাম, দেখে বলছি যে আপনি তো মিথ্যা কথা বলেছেন আমাকে। বলছে কেন দিদি, আমরা তো মিথ্যা কথা বলিনি। বলছে আপনার মেয়ে সুসাইড করতে যাচ্ছে, কিন্তু এই বাড়িতে অলরেডি সুসাইড হয়ে গেছে। বলছে দিদি কি করে বুঝলে তুমি? বলছি যে সুসাইড হয়নি। বলে কি আমার দিদি সুসাইড করেছে, আমার দিদি গায়ে আগুন দিয়ে মরে গেছে। বলছি তাহলে আমাকে তো এটা তো তোমরা বলোনি, তাহলে আমি সেইভাবে ক্যালকুলেশন করতাম, কিন্তু আমি তো এসে দেখতে পাচ্ছি সুসাইড হয়েছে। কারণ হচ্ছে দেখো, ঈশান কোণে পায়খানা বাথরুম করে রাখা রয়েছে, বড় বাড়ি হলেও জমিটা তো তোমার, এবং তার সঙ্গে যে টাওয়ার হয় না, আমাদের যে মোবাইল টাওয়ার, সেই টাওয়ার বানানো রয়েছে, মাটি থেকে টাওয়ার বানানো, বুঝতে পেরেছো? মানে উনি এই প্ল্যানে করেছে এবং 99 বছরের লিজ নিয়েছে যে আমি এই লিস্টে সারা জীবন চলবো। মানে বুদ্ধিমান। এবং নিজের বাড়ির মধ্যে একটা জিম করে রাখা রয়েছে, ভদ্রলোক মানে ন্যাশনাল চ্যাম্পিয়ন মানে এর ওপরে। তো ভালো কথা। তো বেসিক্যালি ওই বাড়িটাতে এতটাই নেগেটিভিটি, মেয়েটা বাড়ির দোতলায় থাকতে পারে না, জানলায় মনে হয় কেউ পেটায়, তাই ভয়ে ওই জানলাটা কেউ খোলেই না, মানে ওই পোর্শনের যে কটা জানলা আছে কেউ বাড়িতে খোলে না। কারণ হচ্ছে দেখো, আমাদের ঈশান কোণ নষ্ট হয়ে গেলে যেমন প্রবলেম হয়, তেমনি দক্ষিণ দিকে প্রপার জল, এর যে নেগেটিভিটি। তো এই নেগেটিভিটির জন্য মেয়েটি প্রথম যখন বড় মেয়ের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে মেয়েটি আর ওখানে সংসার করতে পারে না, এই বাড়িতে চলে আসে। আসার পরে না আধা উন্মাদ টাইপসের হয়ে যায়, কারণ বাড়ির যে টোটাল নেগেটিভিটি ফ্যামিলির উপরে পড়ছে। মেয়েটি তখন সুসাইড করে। এবার যখনই একটা বাড়িতে সুসাইড হয়ে যায়, নেগেটিভ এনার্জি চলে আসে। আমি যাওয়ার পরে মেয়েটি আমাকে বলছে, বলে দিদি যেন মনে হয় না বাড়িতে কেউ কাঁদে, হালকা করে চিৎকার করার আওয়াজ পাই। যারা বাড়িতে বলনি কেন, বলে না ভয় পায়, এবং যে কারণে না ও না ভয়ের চোটে না ঘর থেকে রাত হলে একা একা বেরোতে পারে না, মানে এরকম পরিবেশ তৈরি হয়ে গেছে। আমি বলছি তাহলে তোমরা কাউকে আনোনি কেন? বলে দিদি অনেকেই এনেছে, তুমি যেরকম বাড়িতে এসে বলে দিয়েছো যে এই বাড়িতে সুসাইড হয়েছে, আমাকে মিথ্যা কথা কেন বলেছো, আমাকে বলনি কেন? কেউ এসে বলতেই পারেনি। বলছি তোমরা কি আমাকে পরীক্ষা করছিলে? বলে না দিদি, মানে আমরা না ব্যাপারটাকে নিয়ে অতটা ভাবি না। আমি বলছি এই যে বাড়ির কন্ডিশন, যদি এই কন্ডিশন থাকে, তো আমি একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছি, 1 থেকে 1.5 বছর আপনার মেয়ে সুসাইড করতে বাধ্য। ব্যাস, এবার তো বাড়ির লোকের মুখ কালো হয়ে গেছে, কান্নাকাটি শুরু করার মতো। প্রথম কথা হচ্ছে ঈশান কোণে পায়খানা বাথরুম, ঘরের ভেতরে করেছে, অগ্নিকোণটাতে রান্না জায়গা না করে সেখানে পায়খানা বাথরুম করেছে, ঈশান কোণে রান্নাঘর করে দিয়েছে। ঈশান কোণ হচ্ছে আমাদের দেবত্বের স্থান, সেখানে ঠিক নেই। প্লাস ওই আশেপাশে যেহেতু অনেকটা জায়গা না, ওনার যে প্রথম হাজবেন্ড মানে মেয়ের যে হাজবেন্ড ছিল, তাদের ইচ্ছা হচ্ছে এত বড় বাড়ি তো যদি অর্ধেকটা পেয়ে যায়, বউ নেই তো কি হয়েছে, তার উপরে তন্ত্রের প্রভাব পড়েছে, তাহলে সেই বাড়ি আর ঠিক থাকে? তো বাড়ির বাস্তু এতটাই ইম্পর্টেন্ট। একটা মেয়ে তো সুসাইড করেছেই, এই মেয়েটা রীতিমতো না, মেয়েটাকে ধরে রাখা যায় না, পাগলামি করে চুল এরকম টেনে টেনে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলে, নিজের হাতে এরকম করে টান দেয়, ঝরঝর করে রাশ বেরিয়ে যায়। কখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কেউ জানতেই পারছে না, মানে আধা উন্মাদ অবস্থা। তো বাড়ির বাস্তু এতটা খারাপ। তো তখন আমি বললাম দেখুন, প্রথম কাজ আপনাকে এই পুকুর বন্ধ করতে হবে। এবার তো সে কান্নাকাটি করা অবস্থা যে এত বড় পুকুর আমি বন্ধ করবো কি করে দিদি? আমি যে দেখো পুকুর বন্ধ না হলে হবে না, এবার টাওয়ার সরানো যাবে না, ঈশান কোণে পায়খানা বাথরুম এগুলো সরানো যাচ্ছে না, তাহলে কি করব? তখন আমি বললাম তাহলে এই জিনিসগুলো করতে হবে। তো তারা অনেক কষ্ট হলেও করেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন সেই মেয়ে, তুমি দেখলে বিশ্বাস করবে না, যে মেয়ে 3বার গলায় দড়ি দিতে গেছে, একবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে গেছে, সেই মেয়ে এখন দিব্যি আমার কাছে আসছে, কথা বলছে, ঘুরছে, এবং খুব পোলাইটলি, মানে বাবা মাকে মারতো এরকম অবস্থা হয়ে গেছিল, নিজের বাবা মাকে মারতো। মেয়েটা খুব শিক্ষিত, বাইরে যতদিন ছিল মেয়েটা ঠিক ছিল, যবে থেকে বাড়িতে ঢুকেছে তবে থেকেই প্রবলেমটা স্টার্ট হয়েছিল। এখন সেই মেয়ে আবার বাইরে চলে যাচ্ছে কাজ দিয়ে। বাহ, এখন তিনি আর ওই ছেলেটার সাথে বিয়েটাও করেননি? না, বুঝতে পেরেছি সম্পত্তি তো আপনি সবই বলে দিয়েছিলেন ওখানে, না? সেটাই। থ্যাংক ইউ সো মাচ। আর কিছু বলার নেই, সাইডে নাম্বার দেওয়া আছে, আপনারা কল করে নিতে পারেন। আর ডিসেম্বরে তো আসছে, মানে নতুন একটা চেম্বার বেহালাতে, যারা বেহালা থেকে শুনছেন তারা কিন্তু ভিজিট নেবেন। আর থ্যাংক ইউ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও বলছি সারথী মাতা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার।